ফয়সাল কাণ্ডে আলোচনায় রাজস্ব বোর্ড, লাকির মন্তব্যে তীব্র সমালোচনা। শাস্তি না হলে দুর্নীতি বাড়বেই বলছে টিআইবি। উচ্ছেদের পর আবারও খাল দখলের চেষ্টায় সাদেক এগ্রো ও ইউল্যাব। সাংবাদিক দেখে খোলা হলো টিন, আতঙ্কে আছেন স্থানীয়রা। এবং বস্তায় মূল্য লেখা বাধ্যতামূলক হলেও বাস্তবায়ন নেই চাল বাজারে। বেপরোয়া মিল মালিকরা, বাস্তবায়নের কাজ চলছে দাবি প্রশাসনের। দর্শক, আমন্ত্রণ সংবাদ রাতে শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। এবার বিস্তারিত। সাগর চুরি করে অঢেল সম্পদ গড়ে তোলার পাশাপাশি একের পর এক ভয়াবহ অভিযোগের পরও ধরা ছোঁয়ার বাইরে মতিউর। তিনি গ্রেফতার হলে ফেঁসে যাওয়ার আশঙ্কায় তাকে বাঁচাতে উঠে পড়ে লেগেছে অনেক প্রভাবশালী। মতিউরের মতো আরেক কর্মকর্তা এনবিআর এর প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালেরও বিপুল অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক। তার সম্পদের পাশাপাশি বেরিয়ে আসছে তার স্ত্রী ও শ্বশুর শাশুড়ির নামেও অঢেল সম্পদ গড়ার তথ্য। টিআইবি বলছে যে চিহ্নিত দুর্নীতিবাজদের বিচার না হলে দুর্নীতি বাড়বেই। বাকিটা জানাচ্ছেন আমাদের সহকর্মী শাহাদাত নিশাত। সম্প্রতি 15 লাখ টাকায় ছেলের ছাগল কেনা নিয়ে গণমাধ্যমে সমালোচনার ঝড় ওঠার পর এনবিআর এর কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে একের পর এক সাগর চুরির তথ্য বেরিয়ে আসছে। তবে এখনও ধরাছোঁয়ার বাইরে তিনি। এত আলোচনার মাঝেও কেন ধরাছোঁয়ার বাহিরে মতিউর, তা নিয়ে জনমনে চলছে নানা আলোচনা সমালোচনা। মতিউরের মাধ্যমে যারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন, স্বর্ণ চোরাচালান করেছেন, তারা এখন মতিউরকে রক্ষা করতে মরিয়া। অভিযোগ আসছে যারা রক্ষা করতে চান তারা অনেকেই ক্ষমতাধর ব্যবসায়ী। মতিউরকে দিয়ে অনেক সুবিধা ভোগ করা, বিদেশে বিপুল অর্থ পাচার করাই এ তালিকায় রয়েছেন একাধিক ক্ষমতাধর সচিবও। এনবিআর এর সাবেক এ কর্মকর্তা দেশে না দেশ ছেড়েছেন, এ নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। তবে ইমিগ্রেশন সূত্র বলছে মতিউর দেশেই আছেন। তার সরকারি পাসপোর্টের তথ্য বলছে দেশ ছেড়ে পালাতে পারেননি শত শত কোটি টাকা হাতিয়ে নেয়া এ কর্মকর্তা। তাকে শনাক্ত করার জন্য আন্তর্জাতিক রেলপথ, সড়কপথ ও আকাশপথে তার পাসপোর্ট নম্বর সহ অন্যান্য সতর্ক তথ্য পাঠানো হয়েছে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ তার গতিবিধি মনিটরিং করছে। তবে এনবিআর যেন মতিউর গড়ার কারখানা। গোয়েন্দা নজরদারিতে একাধিক কর্মকর্তা, তাদের মধ্যে প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সাল ও তার পরিবারের সদস্যদের নামে একাধিক প্লট ও ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন। পাশাপাশি তার পরিবারের সদস্যদের নামে বিভিন্ন ব্যাংক হিসেবে কোটি কোটি টাকার লেনদেনের তথ্য মিলেছে। পাওয়া গেছে শ্বশুর শাশুড়ির নামে অঢেল সম্পদ গড়ে দেওয়ার তথ্য। দুদকের আবেদনে ফয়সাল ও তার স্বজনদের 87টি ব্যাংক হিসেব ফ্রিজের নির্দেশও দিয়েছেন আদালত। অসাধু কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে দুর্নীতি কমবে না বলে মনে করেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বর্তমানে জাতীয় আইন এবং আন্তর্জাতিক আইনি কাঠামো এমন সুদৃঢ় আছে যে চাইলে সরকারের যদি সদিচ্ছা থাকে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যদি তৎপর হয় এবং সৎ সাহস এবং দৃঢ়তা থাকে, ব্যক্তির পরিচয় এবং অবস্থান দ্বারা প্রভাবিত না হয়ে তারা যদি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে, তাহলে তাদেরকে চিহ্নিত করে দেশে ফিরিয়ে আনা, আইনের মুখোমুখি করা অবশ্যই সম্ভব। দেশে আইনের শাসনের বড় অভাবও দেখছেন টিআইবির নির্বাহী পরিচালক। শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা। গণমাধ্যম কর্মীদের নিয়ে বিরূপ মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমানের স্ত্রী, রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকি। বিপুল অবৈধ সম্পত্তির তথ্য প্রকাশ্যে আসার পরও এত দাম্ভিকতা কিভাবে সম্ভব, সে প্রশ্ন তুলেছে সচেতন মহল। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী জুবায়ের রাজিন। এক ছাগলেই সব শেষ রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমানের। সম্প্রতি 15 লাখ টাকা মূল্যের এক ছাগল কোরবানির জন্য কিনে ফেসবুকে পোস্ট করেন মতিউরের ছেলে ইফাত। এরপরই সমালোচনার ঝড় ওঠে সামাজিক মাধ্যমে। প্রশ্ন ওঠে তার আয়ের উৎস নিয়ে। আয়ের বিপরীতে তার ও তার পরিবারের সদস্যদের বিলাসী জীবন প্রকাশ্যে আসায় জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলেট ট্রাইব্যুনাল থেকে বাদ পড়েছেন তিনি। সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের পদও হারিয়েছেন। স্থগিত হয়েছে মতিউর সহ স্ত্রী সন্তানদের 8টি ব্যাংক হিসাব। এছাড়া মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিজ ও ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
ছাগলকাণ্ডের পর প্রকাশ্যে আসে মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকির অঢেল সম্পদের তথ্য। বেশ কিছুদিন আত্মগোপনে থাকার পর বৃহস্পতিবার প্রকাশ্যে আসেন নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান। এদিন তিনি বেলা 11টায় নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে দুটি অনুষ্ঠানের প্রস্তুতি সভায় অংশ নেন। তবে সভাকক্ষে তিনি স্থানীয় সাংবাদিকদের প্রবেশ করতে দেননি। সভা শেষে কালো রঙের পাজেরো জিপে তিনি উপজেলা থেকে বেরিয়ে যান। তবে এ সময় সাংবাদিকদের নিয়ে বিরূপ মন্তব্য করেন মতিউরের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িতে ওঠার সময় দাম্ভিকতার সুরে লাকি বলেন, বড় বড় সাংবাদিকদের কিনেই উপজেলা পরিষদে এসেছেন, তারা আর কিছু করতে পারবে না, সব থেমে যাবে। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িতে ওঠার সময় লাকি আরও অনেক বিরূপ মন্তব্য করেন। লাকিও সম্পদের পাহাড় গড়েছেন। সরকারি কলেজের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক হয়ে কিভাবে হাজার কোটির সম্পদের মালিক হলেন তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। জুবায়ের রাজিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, দেশের আলোচিত এই ইস্যুগুলো নিয়ে দিনভর খোঁজ খবর নিয়েছেন সহকর্মী শাহাদাত নিশাত। স্টুডিওতে তিনি আমার সাথে সরাসরি যুক্ত হবেন। নিশাত, আপনি তো এই আলোচিত ইস্যুটি নিয়ে সার্বক্ষণিক আপনি খোঁজ খবর নিয়েছেন। যে বিষয়টি আমি আপনার কাছে প্রথমেই রাখতে চাচ্ছি প্রশ্ন, যে রাজস্ব বোর্ডকে এখন আসলে অনেকেই বলছেন মতিউর তৈরির কারখানা, যেহেতু একে একে অনেকের নাম বেরিয়ে আসছে, তো এই বিষয়টি নিয়ে অনুসন্ধান করে আসলে কি মিলেছে, আপনার কাছে কি তথ্য আমরা পেতে পারি বা আমরা দর্শককে আপডেট দিতে পারি? জি, ধন্যবাদ আপনাকে। আসলে কিছু কিছু সংবাদ প্রকাশের ক্ষেত্রে কিছু বাধাও আমাদের বিভিন্ন সময় আসলে সম্মুখীন হতে হয়। তো তার মধ্যে কিন্তু একটি প্রতিষ্ঠান এনবিআর, এখানে কিন্তু সাংবাদিকতার ক্ষেত্রে যে কোনো সময় তথ্য বা যে কোনো বিষয়তে কিন্তু একটু বাধার সম্মুখীন আমরা অতীতেও হয়েছিলাম। তো যখনই আসলে মতিউরের যে তথ্য সেগুলো যখন একে একে বের হয়ে আসতে শুরু করেছে, সেটিও কিন্তু খুব স্বাভাবিকভাবে আসেনি। একটি ছাগলকে কেন্দ্র করেই কিন্তু এনবিআর কর্মকর্তার সেই তথ্যগুলো আমাদের কাছে এসছে। এবং পরবর্তীতে আমি আসলে এখন আলোচনার একটি মুখ যে এনবিআর মতিউর তৈরির কারখানা, এই বিষয়টি বলার অন্যতম আরেকটা কারণ হচ্ছে ইতিমধ্যেই কিন্তু দুদক জানিয়েছেন যে, এবং একই সাথে যে তদন্ত দলগুলো তাদের এই বিষয়গুলো তদন্ত করছে, সেই গোয়েন্দা সংস্থাগুলো বলছেন যে মতিউরের মতো এরকম কিন্তু আরো বেশ কয়েকজনের তথ্য তারা পেয়েছে। ইতিমধ্যে গতকালকে একজনের তথ্য ইতিমধ্যে ফাঁস হয়েছে, যার নাম হচ্ছে ফয়সাল। তারও কিন্তু একই রকম একই কায়দায় অঢেল সম্পত্তির মালিকানার তথ্য কিন্তু মিলেছে। এবং শুধু তাই না, সে যে তার ব্যক্তিগত সম্পত্তি গড়েছে তা না, তার পরিবারের পাশাপাশি তার শ্বশুর শাশুড়ির নামে কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় ফ্ল্যাট প্লট সেগুলো কিন্তু গড়েছে। তো অর্থাৎ এইগুলো কিন্তু এখন দুদক অনুসন্ধান করছে। এবং এই একই সাথে 87টি ব্যাংক অ্যাকাউন্ট, তার আত্মীয় স্বজন থেকে শুরু করে তার নিজস্ব অ্যাকাউন্ট সবগুলোকে ফ্রিজ করেছে, সেখানেও কয়েকশো কোটি টাকার লেনদেনের তথ্য রয়েছে। তো অর্থাৎ এখানে বোঝাই যায় একজন রাজস্ব কর্মকর্তা সর্বোচ্চ কত টাকা বেতন পান, সেই বেতনের বাইরে গিয়ে কতটা সম্পদের মালিক হলে কোটি কোটি টাকা লেনদেন তাদের অ্যাকাউন্টে হয়। তো যার কারণে আসলে এখন শুধু যে সাংবাদিক মহল না, সাধারণ মানুষ এখন একটা তাদের যে ভেতরে ধারণা তৈরি হচ্ছে যে এনবিআর যেন এক ধরনের মতিউর তৈরির কারখানা। অর্থাৎ এইখানে এই মতিউরগুলো আসলে কারা সৃষ্টি করছে, এই মতিউরগুলোই কিন্তু সৃষ্টি হচ্ছে আমাদের যারা বড় বড় ব্যবসায়ী তাদের মাধ্যমে তৈরি হচ্ছে। অর্থাৎ এই এত আলোচনা হবার পরও বা দুদক এই বিষয়টি নিয়ে এত সতর্ক হবার পরেও এখন পর্যন্ত আসলে মতিউর গ্রেফতার হচ্ছে না বা হলো না, এ নিয়ে আসলে কারণটা কি হতে পারে আপনার কাছে? আসলে এই নিয়ে আপনার কাছে আসলে আমি জানতে চাইবো। আসলে ইতিমধ্যে মতিউরকে গ্রেফতারের যে বিষয়, সেই বিষয়টা কিন্তু আদালতের মাধ্যমে কিন্তু এক ধরনের নির্দেশনাও রয়েছে, এবং তার বিষয়ে যে অনুসন্ধান সেগুলো সবগুলো কিন্তু অনেকটাই একেবারে প্রকাশ্যে। তো সেই ক্ষেত্রে এখন পর্যন্ত যে তার পাসপোর্ট, সেটি ইমিগ্রেশন যেগুলো রয়েছে সেখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু সেক্টরে তার পাসপোর্ট দেওয়া হয়েছে। পাসপোর্টের অনুযায়ী সে যে তথ্য এখন পর্যন্ত সে কিন্তু দেশেই রয়েছে, এখনো দেশ থেকে পালায়নি। তবে এখানে আরেকটি বিষয় আছে, সেক্ষেত্রে অনেকে আছে, বিশেষ করে আমরা বেনজিরের ক্ষেত্রে দেখেছি একাধিক পাসপোর্ট তার ছিল। এক্ষেত্রে মতিউর কি একাধিক পাসপোর্ট করেছে কিনা সেই বিষয়টা কিন্তু এখনো সামনে আসেনি। যদি করে থাকে সেক্ষেত্রে ইতিমধ্যে হয়তো সে দেশ ছেড়ে পালিয়েছে, আর অন্যথায় নাহলে সে দেশে আছে। তবে সে তাকে কেন এখনো গ্রেফতারে ধরা ছোঁয়ার বাইরে, এইটি নিয়ে এক ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। বিশেষ করে আমি কিছুক্ষণ আগে যেটি বলেছি যে আসলে এইসব মতিউর সৃষ্টি হয়েছে কিন্তু কিছু প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা, ব্যবসায়ীদের দ্বারা।
এই মতিউরের বিষয়টা কিন্তু একই সাথে এই আলোচনায় যুক্ত হয়েছে, অর্থাৎ মতিউরকে কিন্তু যারা সবচেয়ে বেশি তাকে সঙ্গ জুগিয়েছে, আমরা কয়েকদিন আগে একটি ছবি দেখেছি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে তার হজের ছবি, একেবারে সক্ষতার ছবি, আরো অন্যান্য বড় পর্যায়ের নেতৃত্বস্থানীয় লোকদের সাথে তার ছবি দেখা যাচ্ছে, অর্থাৎ এটি দ্বারা প্রমাণিত হয় তার সাথে অনেক প্রভাবশালীদের সম্পর্ক রয়েছে। আমি দর্শককে বলছিলাম আরেকটা বিষয় যেটা হয়েছে যে তার মতিউরের স্ত্রী সাংবাদিকদের একটা দাম্ভিকতা দেখিয়েছে। এই দাম্ভিকতার পিছনে আসলে কি ধরনের গল্প বা কি গল্প থাকতে পারে, আমি যদি আপনার কাছে ছোট্ট করে জানতে চাই। আসলে আমাদের গ্রাম অঞ্চলে একটি প্রবাদ খুব বেশি প্রচলিত যে চোরের মায়ের বড় গলা। তো এই বিষয়টা অনেকটা এই ধরনের কিছুই বলা চলে, বিশেষ করে যখনই তিনি দীর্ঘদিন ধরে কিন্তু একেবারে আড়ালে ছিল, অবশেষে প্রকাশ্যে আসে। গতকালকে তিনি প্রকাশ্যে তার উপজেলার একটি অনুষ্ঠানে তিনি যোগ দেন এবং সেখানে সাংবাদিকরা তার সাথে কথা বলার চেষ্টা করেন এবং তিনি কিন্তু কথা না বলে এক প্রকার এড়িয়ে যান এবং যাওয়ার সময় তিনিও বলেছেন যে পাশে লোকে কিছু বলে একই সাথে সাংবাদিক ম্যানেজ করে ফেলেছি, এই ধরনের কথাগুলো কিন্তু তিনি বলেছেন। তো এই ধরনের সাংবাদিক আসলে কারা ম্যানেজ হয় সেটা অবশ্যই আমাদের সাধারণ মানুষও জানে এবং বিশেষ করে যারা এই ধরনের অঢেল সম্পত্তির মালিক তারাও আসলে এই কোন ধরনের সাংবাদিক ম্যানেজ করতে পারে। যদি সাংবাদিকরা ম্যানেজ হতো আমার মনে হয় না যে এত বড় তথ্যগুলো আসলে এইভাবে প্রকাশ্যে আসতো। এই ক্ষেত্রে হয়তো কিছু সাংবাদিক ম্যানেজ হতে পারে, হয়তো বিশেষ করে আমাদের বিশেষ করে দেশে দেখা যায় বেশ কিছু .com ফটকম অনলাইন আমরা দেখতে পাই, যত্রতত্র এইসব অনলাইনে ছড়াছড়িও রয়েছে। এক্ষেত্রে তাদের কিছু ব্যক্তিগত সাংবাদিক থাকতে পারে, তারা অবশ্য সাংবাদিক নয়, গ্রাম অঞ্চলে যে ভাষায় বলে হলুদ সাংবাদিক। আর যদি এরকম কোনো কিছু হয়ে থাকে তার উচিত সেগুলো প্রকাশ্যে আনা, কাদেরকে আসলে ম্যানেজ করেছে। তবে আমার ধারণা এই ধরনের তথ্য বা এই ধরনের কথাগুলো আসলে সাংবাদিকদের দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করে। তৈরি হচ্ছেন আপনাদের মাধ্যমে বা আমরা আসলে দর্শকদের এই তথ্য ফাঁস করতে পারবো আশা করছি এবং দুদকও সেই বিষয়টি সতর্ক হবেন। ধন্যবাদ নিশাত আপনাকে। ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী শাহাদাত নিশাত। আবারও মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খাল দখলের চেষ্টায় বিতর্কিত সাদিক অ্যাগ্রো এবং ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস। উচ্ছেদের পর বস্তিবাসী সরে যাওয়ায় রাতের আঁধারে বাঁশ ও দড়ি দিয়ে আরও বেশি জায়গা দখলে নেয়ার চেষ্টা করছে তারা। ভাঙা ফার্মে আবারও ফিরেছে ছাগলও। তবে ক্যামেরায় কথা বলতে চাননি সিটি কর্পোরেশন কর্মকর্তা। এম এ আজিমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জেট আই মামুন। উচ্ছেদ শেষ না হতেই ফের টিনের বেড়া মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খালে। বাঁশ আর দড়ি দিয়ে খালের আরও বড় অংশ জুড়ে সীমানা দিয়েছে বেপরোয়া সাদিক অ্যাগ্রো। ভাঙা ফার্মেই আবারও ছাগল ঢুকিয়ে নিয়েছেন দখল, যা দেখে হতবাক উচ্ছেদ দলও। আমি তো যা দেখতে আসি যে ওরা আবার দখলের চেষ্টা আছে, দখলের চেষ্টা না হইলে তো ওরা আর ঘেরা দিত না। দেশ টিভির ক্যামেরা দেখে তড়িঘড়ি করে সরিয়ে নেওয়া শুরু করে বাঁশ দড়ি। ছাগল সরিয়ে নেওয়ার পাশাপাশি টিনের বেড়া খুলতে ব্যস্ত হয়ে পড়ে 8 থেকে 10 জন শ্রমিক। না, আমরা খুলে নিতে আসি, আমরা আসছি কাজ করার জন্য, বলছে খুলে নেওয়ার জন্য। টিনের বেড়া আমাদের এই যে মিনা বাজারে হেরা কাজ করতে বলছে, জায়গা আছে ওর জন্য এই কাজ। কিছুক্ষণের মধ্যেই সাদিক অ্যাগ্রোর এক শ্রমিক তেড়ে এসে বাধা দেয় দেশ টিভি টিমকে আর মিথ্যাচার শুরু করে টিনের বেড়া দিয়ে দখল চেষ্টারত ইউল্যাবো। আপনাকে বেড়া দিয়ে সরানোর পারমিশনটা কে দিয়েছে? দেখেন ওই যে যারা কাজ করতেছে আর এগোরে বলছে। তা আপনি কাজ করবেন, আপনি কেন বেড়া দিয়ে আবার মাল দাদাম সব করালেন? বেড়া দিয়ে মাল সরানোর কে পারমিশন দিয়েছে আপনাকে? জায়গায় তো বেড়া দেই নেই, আমরা ওনাদের সাথে কথা বলছি, ওনারা বলছেন যে আমাদের সাথে কথা বলেন, আমরা জায়গা নিয়ে আসেন, আমাদের দলিল আছে, আমাদের পর্চা আছে, আমাদের নাম খারিজ আছে, সব আছে, আমরা ওনে নিয়ে আসবো, আমরা ওনার সাথে কথা বলবো। বিষয়টি নিয়ে কথা বলতে গেলে ক্যামেরার সামনে থেকে সরে যান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্পত্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। এখন আমি মিডিয়ার সাথে কথা বলবো না, আজকে আমরা দেখলাম যে আপনারা তো দখল উচ্ছেদ করলেন। ভয়ে ক্যামেরার সামনে বক্তব্য না দিলেও স্থানীয়রা বলছেন উচ্ছেদ আর খনন হলেও আবারও খালটি দখলে নেবে প্রভাবশালীরা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। চালের বাজার নিয়ন্ত্রণে সরকার বস্তার গায়ে মূল্য, ধানের জাত ও উৎপাদনের তারিখ লেখা বাধ্যতামূলক করলেও এ পর্যন্ত বাজারে তার বাস্তবায়ন নেই। সিদ্ধান্তের 2 মাস পেরিয়ে গেলেও হাতে গোনা 2-1 জন মিল মালিক আংশিক বাস্তবায়ন করেছেন। প্রশাসন বলছে যে সরকারের নির্দেশনা না মানার কোনো সুযোগ নেই। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে চাল নিয়ে নাহিদ হাসান তিতাসের দ্বিতীয় পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে শেষ পর্ব।
সরকারের নানা পদক্ষেপের পরেও নিয়ন্ত্রণে আসেনি দেশের চালের বাজার। ফলে চালের বাজার নিয়ন্ত্রণে গত ফেব্রুয়ারিতে খাদ্য মন্ত্রণালয় চালের বস্তার গায়ে দাম লেখার পাশাপাশি ধানের জাত, মিলের নাম ও উৎপাদনের তারিখ লেখা বাধ্যতামূলক করে পরিপত্র জারি করে। গত 14 এপ্রিল পহেলা বৈশাখ থেকে এ নির্দেশনা বাস্তবায়নের কথা থাকলেও তার 2 মাস পেরিয়ে গেলেও বাস্তবে তা এখনও কার্যকর হয়নি। দেশের বৃহত্তম চালের মুকাম কুষ্টিয়ার খাজানগরে হাতে গোনা 2-1 মিল মালিক আংশিকভাবে তথ্য লেখা শুরু করলেও অধিকাংশ মিল মালিকরাই বস্তায় এসব তথ্য ছাড়াই সরবরাহ করছেন চাল। এতে ভোক্তাদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। পয়লা বৈশাখ থেকে ঠিক আছে, চাউলের যেমন নাম, চাউলের দাম এবং চাউলের তারিখ দেওয়ার কথা ছিল মিল মালিকদের, সেটা মিল মালিকরা 2 মাস পার হয়ে গেলেও সেটা কিন্তু করে নাই। রেখা তো নেই, আরও দাম বেশি। খুচরা বিক্রেতারা বলছেন হাতে গোনা 2-1 বাদে খাজানগরের মিলগুলোতে এখনও বস্তার গায়ে তথ্য লেখা শুরু করেননি মিল মালিকরা। তাই আগের মতোই তথ্য ছাড়াই বস্তায় তাদের বিক্রি করতে হচ্ছে চাল। সবে মাত্র কয়েকটা মিলের লিখিত পাচ্ছি এবং বেশিরভাগ মিলই এখনো লেখি নাই। মিনিকেটের কিছু বস্তায় ওরা দামটা লিখছে, রেটও নাই, ধানের নামও নাই। এদিকে সরকারি নির্দেশনা বাস্তবায়নে চালকল মালিকরা দেখাচ্ছেন নানা অজুহাত। তারা বলছেন সরকার পরিপত্র জারি করলেও তাদের কিছু করার নেই। জাত এবং যে ডেটের যেই প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার জন্য আমরা আমাদের ডিসি মহোদয়ের কাছ থেকে আমরা 6 মাস সময় নিয়েছিলাম। 2 মাস পার হয়ে গেলে করছি না, এই জন্যে যে আমাদের কাছে সহজ কোনো এখন পর্যন্ত আমরা পাই নাই। সাল দিলে ভালো, যে 24 সাল পার হয়ে গেল, 25 সালে চালের বস্তাটা যদি বৃদ্ধি থাকে হয় তাহলে বলা যাবে যে চাল আপনার ডেট পার হয়ে গেছে। তবে প্রশাসন বলছে সরকারি নির্দেশনা না মানার কোনো সুযোগ নেই। নির্দেশনা বাস্তবায়নে কাজ করছেন তারা। অনেকগুলো চাউল মালিক এটি প্রতিপালন করছে, আর কেউ কেউ এখনও প্রক্রিয়াধীন রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। এটি যেন দ্রুতই বাস্তবায়ন হয় সে বিষয়ে খাদ্য অফিসার সহ আমাদের জেলা প্রশাসন, ভোক্তা অধিকার সকলেই আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করছি। চালের বাজার নিয়ন্ত্রণে সরকার চালের দাম নির্ধারণ সহ নানা পদক্ষেপ নিলেও তা কার্যকর করা সম্ভব হয়নি। তাই সরকারের বস্তার গায়ে চালের মূল্য, ধানের জাত ও উৎপাদনের তারিখ লেখা আদেও শতভাগ কার্যকর হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সন্দিহান। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। দর্শক, এ নিয়ে আরও জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন নাহিদ হাসান তিতাস। তিতাস, মিনিকেট চাল নিয়ে আসলে কি চলছে, কি তথ্য রয়েছে জানাবেন আমাদের দর্শককে। জ্যোতি, আসলে চালের বাজার নিয়ন্ত্রণে সরকার কিন্তু দীর্ঘদিন ধরেই নানা রকম পদক্ষেপ গ্রহণ করছে, কিন্তু সরকারের এই যে পদক্ষেপগুলো কোনোটি কিন্তু এখন পর্যন্ত কার্যকর হচ্ছে না। যেমন আমি যদি আপনাকে বলি যে বাজারে মিনিকেট চাল সরবরাহ নিষিদ্ধ রয়েছে, তারপরেও কিন্তু বাজারে মিনিকেট চালের ছড়াছড়ি। অর্থাৎ আপনি জানেন যে বাংলাদেশের অন্যতম সরু এই মিনিকেট চালের বড় মোকাম কিন্তু কুষ্টিয়ার খাজানগর। কুষ্টিয়ার খাজানগরের মিল মালিকরা এখনো কিন্তু চালের বস্তায় মিনিকেট লিখে কিন্তু বাজারে সরবরাহ করছে। আসলে এই যে মিনিকেট চাল, এই মিনিকেট চাল কিন্তু দেশের যে ধানের জাতগুলো রয়েছে সেই জাতের মধ্যে কিন্তু মিনিকেট জাতের কোনো ধান নেই। তার কারণেই কিন্তু সরকার মিনিকেট চালটি নিষিদ্ধ করেছে এবং মিনিকেট বাজারে সরবরাহ করার জন্য মিল মালিকদের নির্দেশনাও দিয়েছে। কিন্তু সেই নির্দেশনা কিন্তু সরকারের যে নির্দেশনা সেটি কিন্তু মিল মালিকরা মানেনি, অর্থাৎ উপেক্ষিত হচ্ছে বারবার। দীর্ঘ প্রায় 2 মাস হয়ে গেছে, তারপরেও কিন্তু এখন পর্যন্ত মিনিকেট চালের ছড়াছড়ি আমরা দেখেছি। আসলে এই যে মিনিকেট চাল কোথা থেকে হয়, কোন জাতের ধান থেকে হয়, এটি কিন্তু কারো জানা নেই, অর্থাৎ এটি নিয়ে বিতর্ক রয়েছে, যে কারণে সরকার এটি নিষিদ্ধ করেছে। তবে মিল মালিকদের যে দাবি, তারা কিন্তু বলছে তারা দীর্ঘদিন ধরে এই মিনিকেট জাতের ধান কিন্তু কৃষকদের কাছ থেকে কিনে আসছে এবং কৃষকরা তা বিক্রি করছে। তারা বলছে যে মিনিকেট জাতের ধান রয়েছে তাই তারা কিন্তু মিনিকেট নামে চাল বিক্রি করছে। তবে আমরা ধান গবেষণা ইনস্টিটিউটের যে তথ্য আমরা জানি, তাতে বাংলাদেশে যে কয়টি ধানের জাত রয়েছে তার মধ্যে কিন্তু মিনিকেট নামের কোনো ধানের জাত নেই। কিন্তু সরকার নিষিদ্ধর পরেও এটা কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যায়নি। অর্থাৎ এক কথায় বলতে পারি যে মিল মালিকদের যে দাম্ভিকতা, সেটার কাছে কিন্তু সরকারের এই যে সিদ্ধান্ত, এটি কিন্তু এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। আরেকটি কথা যদি আপনাকে বলি যে আসলে সরকার কিন্তু পহেলা বৈশাখ থেকে কিন্তু বস্তার গায়ে ধানের জাত, উৎপাদনের তারিখ এবং দাম লেখা বাধ্যতামূলক করেছিল। এটিও কিন্তু মিনিকেটের জন্যই করা হয়েছিল, কারণ যদি এটা বাস্তবায়ন করা যায় তাহলে কিন্তু মিনিকেট জাতের যে ধানটি সেটি কিন্তু এমনি হারিয়ে যাবে। কিন্তু সেটাও কিন্তু 2 মাস পেরিয়ে গেলে এখন পর্যন্ত কার্যকর করা হয়নি। এ নিয়েও মিল মালিকরা যে অজুহাত, নানা রকমের অজুহাত, যে তারা আরো সময় লাগবে কারণ এটা দেওয়া সম্ভব না, এখানে যদি চালের উৎপাদনের তারিখ লেখা যায় তাহলে কিন্তু ডেট এক্সপায়ার বলবে অনেকেই, তাদের ব্যবসায় ক্ষতি হবে। আসলে মূলত বিষয়টা মিনিকেট নিয়ে এইরকম না, এই বিষয়টা হচ্ছে যে
মিনিকেট জাতের ধান না থাকলেও কিন্তু চাল আছে এবং এই চালটি বাজারে কিন্তু সবচেয়ে জনপ্রিয় এবং যারা ক্রেতা রয়েছে তাদের কাছেও কিন্তু চাহিদা বেশি তাদের, যার কারণে এটা মুনাফা বেশি হয় এবং মুনাফা লাভের জন্যও কিন্তু কোনোভাবেই মিল মালিকরা এই চালটাকে বাজার থেকে সরাতে চাচ্ছে না। সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করছে, তারপরেও কিন্তু কোনো কার্যকর হচ্ছে না। আমি এ বিষয়ে প্রশাসনের সাথে কথা বলেছি এবং খাদ্য বিভাগের সাথেও কথা বলেছি কুষ্টিয়ার, তারা কিন্তু বলছে তারা এই বিষয়টি নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু কাজ করে যাচ্ছেন। সরকারের যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্ত কিন্তু কোনোভাবেই কোনোভাবেই এই সিদ্ধান্ত মানবে না কেউ, এটা কিন্তু হবে না। কিন্তু আমরা দেখেছি আজকে 2 মাস সরকারের আইন হয়েছে, আইনের পরেও কিন্তু কোনোভাবে এটা নিয়ন্ত্রণ হয়নি। সর্বশেষ আমি এতটুকুই বলতে পারি যে সরকার চালের বাজার নিয়ন্ত্রণে আসলে যে সিদ্ধান্তগুলো নিয়েছিল এখন পর্যন্ত সেই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন হয়নি এবং আদৌ হবে কিনা তা নিয়ে এখন সাধারণ মানুষের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে। জ্যোতি। নাহিদ হাসান তিতাস আমাদের সহকর্মী কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন। দেখছেন সংবাদ রাত। উন্নতি হয়েছে লালমনিরহাটের বন্যা পরিস্থিতির, তবে এখনো দুর্ভোগ কাটেনি বন্যার্তদের। বর্তমান পরিস্থিতি জানাতে দর্শক এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। বাদশা, লালমনিরহাটের বন্যা পরিস্থিতি এখন আসলে কি পর্যায়ে আছে জানাবেন আমাদেরকে। আসলে লালমনিরহাটে কিন্তু গত 18 তারিখ থেকে 21 জুন পর্যন্ত যে স্বল্পমেয়াদী বন্যার সৃষ্টি হয়েছিল, এটির কারণ হিসেবে কিন্তু তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তার নদী তীরবর্তী যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলে কিন্তু প্লাবিত হয়ে এই স্বল্পমেয়াদী বন্যার সৃষ্টি হয়েছিল। পানি নেমে গিয়ে কিন্তু দুর্ভোগের শেষ হতে না হতেই আবারও কিন্তু গতকাল সকালবেলা হঠাৎ করে তিস্তার পানি বৃদ্ধি পায় এবং এই পানিও কিন্তু আজকে সকাল থেকে আবার দ্রুত গতিতে নেমে গেছে। আসলে এ পর্যন্ত এবছরই তিস্তার পানি 2 বার বৃদ্ধি পেয়ে কমে গিয়েছে। এর ফলে কিন্তু যে স্বল্পমেয়াদী বন্যা এবং এই দ্বিতীয় দফায় পানি বৃদ্ধির দুর্ভোগ এখনো কাটিয়ে ওঠেনি নদী তীরবর্তী বাসিন্দারা। এছাড়া কিন্তু পানি দ্রুত গতিতে নেমে যাওয়ার কারণে তিস্তার তীরবর্তী কয়েকটি পয়েন্টে ভাঙ্গন রয়েছে এবং ভাঙ্গন রোধে কী ধরনের পদক্ষেপ নিয়েছে এ বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম লালমনিরহাটের পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার নিকট। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আপৎকালীন কাজ হিসেবে জিও ব্যাগে মাটি এবং বালি ভর্তি করে তারা ভাঙ্গন প্রতিরোধে কাজ করছে। এই নদী ভাঙ্গনের যে প্রবণ এলাকাগুলো রয়েছে সম্প্রতি কিন্তু পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক পরিদর্শন করেছেন। এছাড়া লালমনিরহাটের জেলা প্রশাসকও কিন্তু এই নদী তীরবর্তী এলাকাগুলো পরিদর্শন করেছেন। তিনি বানবাসী মানুষ এবং নদী ভাঙ্গন কবলিত যে মানুষ রয়েছে তাদের সাথে কথা বলেছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন যে ভাঙ্গন রোধে যথেষ্ট পরিমাণের পদক্ষেপ নেওয়া হবে। তবে নদী তীরবর্তী বাসিন্দা যারা রয়েছেন তারা বলছেন যে এই জিও ব্যাগ ফেলে ভাঙ্গন প্রতিরোধের যে পদক্ষেপ সেটি কিন্তু আসলে ভাঙ্গন প্রতিরোধের যথেষ্ট নয়। আসলে এই ভাঙ্গন প্রতিরোধে স্থায়ী পদক্ষেপ হিসেবে কিন্তু নদীর বাম তীর বা ডান তীর উভয় তীরে স্থায়ী বাঁধ দরকার, অথবা সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে সেটি হচ্ছে তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন। এটি কিন্তু অনতিবিলম্বে বাস্তবায়ন করা জরুরি হয়ে পড়েছে। আমি একটি তথ্য দিয়ে জানিয়ে রাখি, আমাদের সাথে পানি উন্নয়ন বোর্ডের কথা হয়েছে, তারা জানিয়েছে যে এই লালমনিরহাটের যে তিস্তা নদী রয়েছে তিস্তা নদীর পানি কিন্তু এ পর্যন্ত বিপদসীমা অতিক্রম করেনি এবছর। বিপদসীমা অতিক্রম না করলেও কিন্তু এই দ্বিতীয় দফায় পানি বৃদ্ধি এবং এর আগে প্রথম দফায় পানি বৃদ্ধির কারণে যে ভোগান্তি হচ্ছে এর কারণ হিসেবে নদী তীরবর্তী মানুষ এবং পানি উন্নয়ন বোর্ড দাবি করছে যে তিস্তার যে নদী গর্ভ রয়েছে সে নদী গর্ভে গত বছর ভারতের সিকিমে বাঁধ ভেঙে যে পলি জমে নদী গর্ভ ভরে গিয়েছে, এই জন্য কিন্তু পানি ধারণ ক্ষমতা অনেকটাই কমে গিয়েছে। ফলে কিন্তু এই অল্প পানিতেই নদীর তীরবর্তী এলাকায় পানি প্রবেশ করছে এবং এই দীর্ঘ ভোগান্তির সৃষ্টি করছে। আসলে সব মিলিয়ে তিস্তা নদী তীরবর্তী বাসিন্দাদের দাবি দ্রুতই কিন্তু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ যাতে গ্রহণ করা হয় এমনটি কিন্তু দাবি উঠেছে। এই ছিল লালমনিরহাট থেকে তিস্তার সর্বশেষ খবর। আমাদের সহকর্মী জামাল বাদশা যুক্ত হয়েছিলেন লালমনিরহাট থেকে। আনসার আল ইসলাম নামের এক জঙ্গি সংগঠনের 3 সদস্যকে কক্সবাজার থেকে আটক করা হয়েছে এবং আটক করেছে র্যাব। এ সময় উগ্রবাদী পুস্তিকা, লিফলেট ও বিস্ফোরক তৈরির ম্যানুয়াল উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতে কক্সবাজার সদরের
চৌফলদন্দি থেকে তাদের আটক করা হয়। র্যাব জানায় জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের শীর্ষ নেতারা একের পর এক আটকের পর শাহাদাত বা শাহদাহ নাম দিয়ে নতুন কার্যক্রম শুরু করে। তারা বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় গিয়ে দাওয়াতের কাজ করতেন। কক্সবাজারে তারা ওই সংগঠনের এক নেতার সাথে পরামর্শ করতে গিয়েছিল। আটক ব্যক্তিরা হলেন জামালপুরের জাকারিয়া মণ্ডল, ভোলার বোরহান উদ্দিনের নিয়ামত উল্লাহ ও ফেনীর সোনাগাজীর মোহাম্মদ ওজায়ের। এদের মধ্যে নিয়ামত ও ওজায়ের চট্টগ্রামের পটিয়া মাদ্রাসার ছাত্র। নতুন একটি জঙ্গি সংগঠন নাম যার আর শাহাদা অথবা শাহাদাত, আসলে সেটা হচ্ছে আনসার আল ইসলামেরই নামেও একটি নতুন অঙ্গ গোষ্ঠী। আমরা অনুসন্ধানে জানতে পেরেছি যে মূলত এই তিনজন তারা আসলে এই অঞ্চলের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আলোচনার জন্য বা বৈঠকে মিলিত হওয়ার জন্য তারা এখানে এসেছিল। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে। শুক্রবার স্থানীয় সময় সকাল 8টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। তবে 2 ঘন্টা করে কয়েক দফা সময় বাড়ানো হতে পারে। রাইসির উত্তরসূরি বেছে নিতে এবার প্রতিদ্বন্দ্বিতায় নামেন 6 প্রার্থী। তবে আমির হোসেন হামেশি ও আলী রেজা জাকিনি ভোটের একদিন আগে প্রার্থিতা প্রত্যাহার করেন। তাই এখন লড়াই চলছে বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক প্রধান ও বর্তমান স্পিকার বাঘের কালিবাফ, পারমাণবিক মধ্যস্থতাকারী দলের প্রধান সায়েদ জালিলি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তফা পুর মোহাম্মদী এবং সংসদপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ানের মধ্যে। এদের মধ্যে বাঘের কালিবাফ ও সাইদ জালিলি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এই নির্বাচনে ভোটার উপস্থিতি খুব বেশি হবে না বলে ধারণা করা হচ্ছে, কারণ অর্থনৈতিক সংকট, দমন পীড়ন সহ নানা ইস্যুতে তরুণ ভোটারদের মধ্যে রয়েছে হতাশা। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রথম টিভি বিতর্কে একে অপরকে প্রশ্নবাণে জর্জরিত করেছেন জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে জর্জিয়া অঙ্গরাজ্যে সিএনএনের আটলান্টা স্টুডিওতে চলে এই বিতর্ক, যেখানে পররাষ্ট্র, গর্ভপাত, কর্মসংস্থান, মুদ্রাস্ফীতি, অবৈধ অভিবাসনের মতো ইস্যু ছড়ায় উত্তাপ। সিএনএনের জরিপ বলছে দীর্ঘক্ষণের এই বিতর্কে ট্রাম্প জয়ী হয়েছেন। বিস্তারিত দেওয়ান মুবাশিরা হোসেনের রিপোর্টে। নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে প্রথম টেলিভিশন বিতর্কে মুখোমুখি জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় শুক্রবার সকাল 7টায় যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় সিএনএনের আটলান্টা স্টুডিওতে শুরু হয় এই বিতর্ক। বিতর্ক মঞ্চে একসাথে উঠলেও করমর্দন করতে দেখা যায়নি কাউকে। অর্থনীতি নিয়ে বিতর্ক শুরু, পর্যায়ক্রমে তা ছড়িয়ে যায় অভিবাসন, গাজা, ইউক্রেন ও আফগানিস্তান সহ বিভিন্ন ইস্যুতে। আগের যে সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ অনেক কমেছে। ট্রাম্প আমলে যাচ্ছিল আকাশ ছোঁয়া। ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যা ইচ্ছা করতে বলেছেন। পুতিন ভেবেছিলেন 5 দিনের মধ্যেই কিয়েভকে নিয়ে যাবেন। ইসরায়েল ও গাজা ইস্যুতেও ছড়ায় উত্তাপ। বাইডেনকে ব্যঙ্গ করে ফিলিস্তিনি বলে আখ্যায়িত করেন ট্রাম্প। আর বাইডেনের দাবি হামাস এই যুদ্ধ বন্ধ করতে চাইছে না। And you should let him go and let him finish the job. He doesn't want to do it. He's become like a Palestinian, but they don't like him because he's a very bad Palestinian. He's a weak one. উত্তেজনার পারদ ছড়ায় ইউক্রেন রাশিয়া যুদ্ধ। পুতিনকে যুদ্ধাপরাধী আখ্যা দেন বাইডেন। আর ট্রাম্প বলেন আফগান থেকে সেনা প্রত্যাহারের কারণে ইউক্রেনে হামলার সাহস পেয়েছেন পুতিন। I will have that war. ইউক্রেনে রাশিয়ার হামলা চালানো ঠিক হচ্ছে না। অকারণে মানুষ হত্যা করা একটা বোকামি। 20 জানুয়ারি 2025 দেশের দায়িত্ব নেওয়ার আগে পুতিন এবং জেলেনস্কির মধ্যে এই যুদ্ধটির মীমাংসা করে দেব আমি। And I will get it settled, and I'll get it settled fast before I take office. বাইডেনের শাসনামলে যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতি বেড়েছে বলেও মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। বাইডেন মুদ্রাস্ফীতি ঘটাচ্ছে। আমি তাকে মুদ্রাস্ফীতি ছাড়াই দেশ দিয়েছি। মুদ্রাস্ফীতি না থাকার কারণ হলো অর্থনীতি গতিশীল ছিল না। আমি চাকরির সুযোগ তৈরি করে দিয়েছি। বিতর্কের রেশ টেনে ট্রাম্পকে যৌন নিপীড়ক আখ্যা দেন বাইডেন। দেওয়ান মুবাশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।
দেখছেন সংবাদ রাত।